নমস্কার। প্লেসমেন্ট টুডে বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি বিধায়ক বলছি। এই শীর্ষক অনুষ্ঠানে আজকে আমার সঙ্গে যিনি রয়েছেন, এনার বোধহয় পরিচয় দেওয়ার কিছু নেই আপনাদের কাছে। প্রত্যেকের খুব কাছের পরিচিত শামপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রী কালীপদ মণ্ডল মহাশয়। স্যার, আপনাকে স্বাগত জানেন। 2001 সাল থেকে আপনি বিধায়ক। 2021 পেরিয়েছেন, 2026 এসে গেল প্রায়। আমি যদি 2021টাকে ধরি, যে আপনার বিধানসভা এরিয়ার কোন কোন কাজগুলো আপনার মনে হচ্ছে এখনো বাকি রয়ে গেল? খুবই ভালো প্রশ্ন। শামপুর বিধানসভা মূলত কাল্টিভেটেড এরিয়া, কৃষি প্রধান এরিয়া। আমার এখানে শিল্প বলতে একটা বস্ত্র শিল্প কারখানা আছে মান্দামন্ডলে প্রতিষ্ঠিত, সেটা বর্তমানে কলকাতার একজন ব্যবসায়ী করে থাকেন। এই কাল্টিভেটেড এরিয়ায় প্রত্যন্ত গ্রাম নিয়ে গড়া আমার কেন্দ্রটি বিভিন্ন রকম সমস্যায় পড়েছে। এই বছর সাফল্যের সঙ্গে যেটা আমরা করতে পেরেছি, আপনারা ওয়েস্ট বেঙ্গলের একটি গ্রাম জোয়ারে ডুবত, ভাটায় যাবে অভ্যস্ত হয়ে গেছে, এবং বিশেষ করে মজবুত পড়বে পাঁচটা বলা বলছে। সেখানে বিরাট ধরনের 4,34,00,000 টাকা খরচ করে শুরু হয়ে গেছে। জানুয়ারিতে উদ্বোধন হবে। আমাদের একমাত্র পাওয়ার স্টেশন ছিল অনন্তপুর। এখন দক্ষিণ অঞ্চলে একটা পাওয়ার স্টেশন হচ্ছে, এও জানুয়ারিতে চালু হবে। প্রায় 5 কোটি টাকা খরচ করে পাওয়ার স্টেশন। আধুনিকভাবে বিদ্যুৎ থেকে আরম্ভ করে, রাস্তাঘাট থেকে আরম্ভ করে, জল থেকে আরম্ভ করে, বিভিন্ন অর্থনৈতিক ক্ষমতার মধ্যে থেকে মানুষের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আমরা অনেকটাই এগিয়ে যেতে পেরেছি। যেটা পারিনি, বলতে পারেন আমার ব্যর্থতা রয়ে গেছে। পারিনি নয়, সচেষ্ট ছিলাম, কিন্তু ঠিকভাবে সুযোগ করে উঠতে পারিনি। সেটা হচ্ছে যে আমার কেন্দ্রের 3.5 দিকে নদী, পশ্চিম এবং দক্ষিণ দিকে রূপনারায়ণ নদী, পূর্ব দিকে হুগলি নদী এবং উত্তর দিকে দামোদর নদী। এই 3 নদী থাকলে স্বাভাবিক কারণে কাল্টিভেটেড এরিয়া খালের সংখ্যা অসংখ্য, প্রায় 20-র উপর ছোট বড় করে খাল। একটা খালি আছে জালালাবাদ খাল, যেটা তার শাখা প্রশাখা সহ 3 কিলোমিটার, এই 15 কিলোমিটার লম্বা। তো সার্বিকভাবে এই খাল সংস্কারের ক্ষেত্রে আমাদের অ্যাগ্রো যে আছে, এক্সিকিউটিভ অফিসার আছে, সবেমাত্র 3টি খাল আমরা তুলতে পেরেছি। এখনো আমার 17টার মতো খাল রয়ে গেছে, যেগুলো সংস্কার করতে পারছে। কোথায় এরিয়ায় এই 17টা খাল সংস্কার করার জন্যে আমি ইতিমধ্যেই অভিষেক ব্যানার্জি থেকে আরম্ভ করে সকলের দৃষ্টি আকর্ষণ করলাম, এবং হয়তো হয়ে যাবে, কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার। এইটি করতে পারলেই এখন মূলত দেখলাম 2001 থেকে আমার অভিজ্ঞতায় ভর করে যেটা দেখলাম, বামফ্রন্ট আর তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার দুটোর মধ্যে তফাৎটা অনেক। তফাৎটা এই, আমি আসবো, আমি সেই জায়গাটাই আসবো। আপনি 2001 থেকে বিধায়ক, 2001-এর পর আপনি 2006-এ বিধায়ক, তারপরে হয়েছে 2011।
2001 এবং 6 এর যে প্রেক্ষিত ছিল আর 2011 পরিবর্তন, সেই দুটোর মধ্যে যে পার্থক্যটা আপনি বলছেন, সেই পার্থক্যটা যদি একটু বলেন কি তফাৎ? তফাৎটাও আমার অভিজ্ঞতা থেকে বলে, সিপিএম পরিচালিত যে সরকারের আমি ছিলাম 5-10 বছর, প্রশ্ন উত্তরের মাধ্যমে আমি যতটুকু জেনেছি, তারা কাজ কি করে এড়িয়ে যাওয়া যায় তার পথ খুলে দিচ্ছে। উদাহরণস্বরূপ আপনাকে আমি দুটো জিনিস দিতে পারি। আমার প্রথম প্রশ্ন ছিল যে 62 সালে ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল 30 বিঘে সম্পত্তি তদানীন্তন আমাদের কংগ্রেসের এমএলএ মুরারি মোহন মান্না মহাশয় অমরাবতীতে দান করে গেছিলেন 30 বিঘে সম্পত্তি। আচ্ছা, এবং পরবর্তী পর্যায়ে বামফ্রন্ট সরকারের আমলে ওটা পাট্টা হয়ে যায়। তো তখন সেদিন টেকনিক্যাল এডুকেশনের মিনিস্টার আমার প্রশ্ন করেছিলাম যে ওখানে টেকনিক্যাল কলেজ করা যাবেই কিনা, আপনার কোনো ওরকম আপত্তি আছে কিনা, বা যদি করা যায় আমাদের করণীয় কি আছে। তার উত্তরে সেলিম সাহেব বলেছিলেন, এমএলএ সাহেব ওখানে জীবনে টেকনিক্যাল কলেজ হবে না। কেন না, যে জমি দান করেছিল সেই জমি সব পাট্টা হয়ে গেছে। তা আমার প্রত্যুত্তরে কাউন্টার প্রশ্ন ছিল, পাট্টা তো আপনাদের এমনই হয়েছে, আপনারাই করেছেন, তা হবেনি বলছেন কেন? না, ওখানে কোনো মতেই করা সম্ভব নয়, এইটি আমার উত্তর। আমি অন্তরে আপনার সঙ্গে যেতে চাই, বুঝতে পেরেছেন? তা দেখলাম যে কাজটা 11 সালে আসার পর মমতা ব্যানার্জির নেতৃত্বে যখন প্রশ্ন করলাম, মমতা ব্যানার্জির একটাই প্রশ্ন হলো, কালিদা ওখানে কি পাট্টাদের শিক্ষায় কোন রকম ছেড়ে দিতে চায় জনগণের স্বার্থে? তারা খুব বেশি দিন তো পাট্টা পায়নি, 62 সাল থেকে এই তো। তো পাট্টা প্রাপক যারা ছিল তাদের সঙ্গে কথা বললো, তারা কিন্তু দু একটা চাকরির কথা বললো, সেগুলো বলে এসে আমরা দিই কেমন, তা বেশিরভাগ বললে স্বেচ্ছায় দিই। তো সেই জায়গা উদ্ধার করে আমরা আমাদের সরকারকে দিলাম, সেই জায়গায় কিন্তু আজকে টেকনিক্যাল কলেজ, এবং সেই টেকনিক্যাল কলেজ থেকে বহু ছাত্রছাত্রী আজকে কিন্তু বিভিন্ন রকম ফ্যাক্টরিতে সুযোগ সুবিধা পেয়ে আজকে প্রতিষ্ঠিত। তাহলে একটা বললাম পরিবর্তনের পরে সেটা হয়ে থাকে। আর একটা প্রশ্ন করেছিলাম, তদানীন্তন আমাদের শিক্ষামন্ত্রী ছিল, সেটা বলেছিলাম যে আমার কলেজে প্রফেসর টফেসর নেই, কি পড়াশুনো করবে? যে প্রত্যন্ত গ্রামাঞ্চলের কলেজ কালিদা, ওই কলেজ কোনোদিন আমাকে প্রফেসর চায়নি, আচ্ছা, কলেজের প্রিন্সিপাল কোনোদিন চায়নি। তা পরবর্তী পর্যায়ে প্রিন্সিপালের কাগজে দিয়ে দেখেছিলাম, চেয়েছে না চায়নি, আমার কাছে পৌঁছায়নি। এইরকম যে অজুহাত গুলো দেখলাম, এই অজুহাত থেকে মনে হলো যে এরা কাজগুলোকে এড়িয়ে যাওয়ার জন্য যেন একটা প্রবণতা ছিল। আজকে সেই কলেজ বলতে পারি হাওড়ার মধ্যে গর্ব, এ পেয়েছি, নাকি এ ক্যাটেগরির। এবারে একটু ভিন্ন ধর্মী আপনাকে জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে 2021 বিধানসভা নির্বাচনে আপনি আমি প্রায় কথাটা উল্লেখ করলাম, কিন্তু পারফেক্ট 32,000 প্রায় ধরলাম। 2026 যদিও সিচুয়েশন
একটু হলেও আলাদা। আপনার কি মনে হয় এই মার্জিনটা কি এক থাকবে না একটু বাড়বে নাকি কমতে পারে? এখন মার্জিনটা বিভিন্ন ফ্যাক্টর নির্ভর করে। অনেক সময় ক্যান্ডিডেটের উপর নির্ভর করে, আবার অনেক সময় অ্যান্টি এস্টাবলিশমেন্ট কাজ করে। কেমন? সেটা কি আপনার এখানে আছে বলে মনে হয়? এখন আমি তো বুঝতে পারি না। আমার তো সকলেই ভালো। কেমন? এখন একটাই রব শুনি, মানে বামফ্রন্টের মধ্য থেকেও যারা বামপন্থী বন্ধু আছে, কালিদা মোদিন ছাড়া যাবে না, মোদিন ছাড়ি না। আর আমি তোমরা, আচ্ছা তোমরা তো তোমাদের বিরুদ্ধেই তো লড়লাম, আমি তাদেরকে কারণ জানবার চেষ্টা করি। বলে একটা জিনিস কি বলবো জানো, তুমি অন্তত সাম্পুর থেকে কান ছিঁড়ে দিই, কান টিটে। মানে জনগণের বার্তা হচ্ছে কালীপদ মণ্ডল শান্তির বাহক। হ্যাঁ, এই জনগণের শান্তি প্রতি হিসাবটা যে আমার মধ্যে নেই এটা। এই সেদিনের বক্তৃতা আমাদের যে ও ছিল, একজন বলছিল সব্যসাচী আর কি শাশ্বত না কি আছে এই বামফ্রন্টে সিপিএম নেতা নেতৃত্ব তা আছে, তো সে করেছে কালীপদ মন্ডল দেহত্যাগ না করা পর্যন্ত পদত্যাগ করে। আমাদের উদীয়মান নেতা সে বক্তা, সে বক্তৃতা বলতেছে, দেখো অর্ধ এক ব্যক্তিত্বের মৃত্যু কামনা কেমন হচ্ছে, রামপুরের কৃষ্টি এসছে সংস্কৃতির এই, এর জন্য গর্ব হয় আমার। আপনি শামপুরের কৃষ্টির কথাটা বললেন যে আহ, এটা তো গোটা পশ্চিমবঙ্গের কৃষ্টি এরা এইভাবেই আমরা তো দেখেছি। হঠাৎ করে কিছুটা হলেও পরিবর্তন হয়েছে বলে মনে হয়। এবার তো আপনার বিধানসভায় যে এসআইআর চলছে বহু প্রচলিত, এসআইআর এর প্রভাব কতটা পড়বে বলে আপনি মনে করছেন? প্রভাব বলতে এসআর হোক, ভোট রেক্টিফিকেশন হোক, সব কিছু হোক, সঠিক নির্বাচন হোক, আমার ওখানে মানুষ অভ্যস্ত একটা জিনিস, বিজেপি যে আশা নিয়ে এসআর করতে নেমেছে, শামপুরের মানুষ কোনোদিন দেখিনি। আমি এখানে বামপন্থী যখন জিততো বলবো নি যে বামপন্থীরা করেছে, তৃণমূল বা কংগ্রেস যে জিতেছে কোনোদিন কেউ বলতে পারবে না এখানে রিগিং করে, ভুয়ো ভোট দিয়ে। এই কালচারটা আমার শামপুরে বলে নেই, অথচ শামপুরে অভ্যস্ত না। একটাই অসুবিধা এই যে জেনুইন ভোটারদের অনেক সময় হাজিরা হতে হচ্ছে। হুম। এই যে হায়রানিটা, এই হায়রানিটা মানুষের দিক থেকে মানুষকে অনেকটা বিপর্যস্ত করে দিচ্ছে। মানুষ আরো বেশি কিন্তু সম্ভবত হয়ে যায়, সেটা সম্ভবত হয়েছে। একদম একদম। সেটা সেটা আপনার এখানে সেরকম ভাবে কোনো আমার এসআইআর এর কোনো প্রভাব পড়বে না। বিরোধীদের যদি একটু আমি বক্তব্য বলি, সেটা হচ্ছে যে বিরোধীরা বলছে তৃণমূল সরকার যদি এত ভালো উন্নয়ন করে থাকে তাহলে উন্নয়নের পাঁচালী নিয়ে লোকের দৌড়ে দৌড়ে যাবার কি দরকার ছিল? এটা একটা ভালো উত্তর। আমিও এই কথাটা বক্তব্য সেদিনে বলছি, আচ্ছা, আমার পেছনে যুবন নেতারা বক্তব্য রাখা বলছিলাম যে আপনাদের মনে হয়তো প্রশ্ন হতে পারে, সত্যি তো বিভিন্ন ধরনের লক্ষ্মীর ভান্ডার, কৃষক পেনশন থেকে, কৃষক বন্ধু থেকে আরম্ভ করে, তহসিল থেকে আরম্ভ করে, স্বাস্থ্যসাথী থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের ৯৪ ধরনের প্রকল্পের মাধ্যমে আমরা উপকৃত। রাস্তাঘাটও যথেষ্ট, জলের কাছে আপাতত মাত্র জল সরবরাহটাও অনেক বাড়ি বাড়ি অনেকটা প্রায় 50% আমরা কভার করতে পেরেছি। তাহলে এত এই ২৬-এর নির্বাচনকে লক্ষ্য রেখে এত তৎপরতার সঙ্গে প্রচার অভিযান কেন, এত লোকজন নিয়ে হাঁটাহাঁটি কেন, সেখানে 7 কিলোমিটার হেঁটে বুঝতে পেরেছি প্রসেশন। তা আমি বললাম হাঁটার অর্থ হলো এই, যে আফিমটা খাওয়াচ্ছে মানুষকে, এই আফিম খেয়ে আপনারা ঘুমের ঘোরে ঘুমিয়ে না পড়েন, আমরা অত্যন্ত প্রহরীর মতো আপনাদের জাগিয়ে দিতে, এইটুকু আমাদের কাজ। আপনারা যে জানেন নি তা নয়, আপনাদের বিচার বিবেচনা করবেন কাজ।
এই বিভেদের রাজনীতি, বিভাজনের রাজনীতি, হিন্দু মুসলিমের রাজনীতি, হিন্দুত্বের রাজনীতি, কেমন মন্দির মসজিদের রাজনীতি, এই আফিমটা খাওয়ার চেষ্টা করছে হিন্দু ভাইদের, এই আফিম খেয়ে তা ঘুমিয়ে পড়েন, আপনাদের জাগিয়ে দিতে আমাদের আরো এর বেশি কিছু। আচ্ছা, এখন যে তৃণমূল কংগ্রেস দল যে পরিস্থিতিতে রয়েছে, সেই পরিস্থিতিতে অনেকের অনেক যে বিধায়ক রয়েছে বা নেতা রয়েছেন, তাদের থেকে দল বিব্রত বিভিন্ন ক্ষেত্রে হয়েছে। কিন্তু আপনার পরিপ্রেক্ষিতে দল কখনো বিব্রত বোধ করেনি। এটা আপনাকে কতটা ভালো লাগার জায়গা দেয়? না, আমি অ্যাকচুয়াল মমতা ব্যানার্জির নীতি আদর্শে বিশ্বাস করে সারা জীবন যে দলটা করে গেলাম, ধরে নিতে পারেন শেষ পর্যায়ে আমরা পৌঁছে গেছি। দলকে যে ভালোবাসা, যে শ্রম আমার সাধ্যমতো দেওয়ার চেষ্টা করেছি, দলও আমাকে কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় যথেষ্ট সম্মান দিয়েছে। এবং এখনো আমি বলতে পারি দেবী দুর্গার আসনে চির প্রতিষ্ঠিত মমতা ব্যানার্জি আমার হিন্দু, এটা বলতে পারেন। আমাকে যে ধরনের ভালোবাসা উনি দিয়েছেন, এবং সর্বসমক্ষে 15 জনে মিলেও যদি দাঁড়িয়ে থাকে আমার কেন্দ্রে, তবু উল্লো কালিদার কথা, এই যে সম্মান, অনন্য সম্মান আমি যথেষ্ট পেয়েছি। অর্থই সব নয়, আপনি ভাবতে পারেন অর্থ পিছনে অনেক হাঁটতে পারেন, কিন্তু আমি জীবনে কোনোদিন ভাবিনি। আমি একটা সাধারণ বাড়ির ছেলে, চাষির বাড়ির ছেলে, আজকে যে অনন্য জায়গায় পৌঁছাতে সমর্থ হয়েছি তার আনুকূল্যে, তার সহযোগিতা, তার পরামর্শ এবং তার ভালোবাসা, এটা আমার কাছে জীবনের যথেষ্ট বড়। যখন এই প্রসঙ্গটা এলো, একটা আপনি আভাস দিলেন। এটা শুনে কি কৌতূহল বশেই আপনাকে জিজ্ঞাসা করছি, আপনার চোখে মমতা ব্যানার্জি আমার চোখে মমতা ব্যানার্জি এক কথায় বলতে গেলে অনন্য, অসাধারণ। আমাদের অনেক ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু মমতা ব্যানার্জি এবার পথে হয়তো অনেক কিছু, অনেক রকম সমালোচনা আসতে পারে, কিন্তু আমি যতটা দেখেছি, এত একাগ্রতা, এত নিষ্ঠা এবং এত মানুষের প্রতি ভালোবাসা, স্নেহ সারা পশ্চিমবঙ্গবাসী, দলমত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে এবং ধনী দরিদ্র নির্বিশেষে তিনি যা করেছেন, অনন্য অনন্য অসাধারণ করেছেন। আমার মনে হয় ফেডারেল স্ট্রাকচারে মমতা ব্যানার্জি কেন্দ্রের সাহায্য যদি ঠিক মতো পেতেন, এই বাংলার রূপ আরো অনেক অনেক বদলে দিতে পারতেন একমাত্র মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আপনার আগামী দিনের পরিকল্পনা, আপনার বিধানসভা কেন্দ্রকে নিয়ে? এখন জীবনটা খুব কঠিন প্রশ্ন। সব সহজ হয়ে গেলে মুশকিল তো। হ্যাঁ, এই কঠিন প্রশ্নের উত্তর দিতে গেলে অনেকটা দূর দিয়ে যেতে হয়। যতই আমরা ডেভেলপ করি, একটা জায়গায় কিন্তু আমরা পিছিয়ে আছি, সেটা অস্বীকার করার নেই। সেটা হচ্ছে বেকার। উদীয়মান ছাত্রছাত্রীরা আজকে চিন্তা করতে পারবেনি, এক সময় আমরা দেখেছি, আমিও নিজে চাকরির ঘরের ছেলে, রাত্রি 7টা 8টা পর্যন্ত হার্কিং জেলে তখন চাষ উঠত, ধান উঠত। এখন একটা গ্রামে গঞ্জে ছেলে পাবেনি যারা কাটা ঘেঁটে মাঠে নেমে কাজ করতে চায় চাষে। একটা খারাপ প্রবণতা কিন্তু খুব দেখা দিচ্ছে। আমি একটু ইন্টারাপ্ট করছি আপনাকে। হ্যাঁ, হ্যাঁ। শ্যামপুর এই যে বিধানসভা এরিয়ার, এখানে একটা হুম। ট্রেন্ড গোটা পশ্চিমবঙ্গ থেকে একটু আলাদা। হুম। এখানে দুটো ছুটি পাওয়া যায়। হুম, একটা হচ্ছে গরমের ছুটি, হুম। আর একটা হচ্ছে বর্ষার ছুটি। বর্ষা। একমাত্র শ্যামপুরে এটা হতো চাষের জন্য। একদম। তা সার্বিকভাবে এখন ছেলেপুলেরা চায় কম হলেও শহরমুখী। সহজ।
একটা চাকরি পেত। অর্থাৎ সেই চাকরি পেতে গেলে শিল্প কলকারখানা একান্তভাবে দরকার। আমরা যে সাফিসিয়েন্ট সবকিছু করে ফেলেছি এই 15 বছরে, সেটা বলবো না। এই জায়গাটা বেকারিত্ব লোকের জন্য অনেক চেষ্টা করতে হবে যাতে জব পায়। আর একটা, যে কৃষি প্রধান এলাকায় শ্রমিক যদি না পাওয়া যায়, কৃষক যদি তার জমিতে না উপযুক্ত ফসল ফলাতে পারে, তাহলে এক শ্রেণীর মানুষ কিন্তু তারাও অনেকটা পিছিয়ে পড়বে। যদিও যান্ত্রিকটাও অনেকটা সুবিধে করে দিয়েছে আমাদের। এখন ধান কাটা মেশিন এসে গেছে, বিভিন্ন ধরনের মেশিন এসে গেছে, ট্রাক্টর এসে গেছে। আগের মতো হাল নেই, যে জোয়াল কাঁধে করে মাঠে নামতে হতো। মানে এই যাচ্ছে প্রযুক্তি, এই যাচ্ছে চিন্তা। আবার দেখবেন সাধারণ পাবলিকের মধ্যে এই যেমন লক্ষ্মীর ভান্ডার দিয়ে দিচ্ছে, কেমন মানুষের মনে উঠিয়ে দিচ্ছে 1000 টাকা থেকে দিদি কবে 2000 টাকা করবে। যদি কোনো সরকার 2000 টাকা করে, আমার সেদিকে চলে যেতাম। এই প্রবন্ধটা তো থাকে। হ্যাঁ, তাহলে আমি আমার দিকটা ব্যক্তিগত জিনিসটা, রাজনীতিতে ডিভোশন আর ডেডিকেশন অনেক কমে গেছে, অনেক কমে গেছে। আমাদের সময় যে ডিভোশন ডেডিকেশন দেখেছি, সেটা এখন আর নেই। কালীপদবাবু খুব সুন্দর একটা কথা দিয়ে উনি শেষ করলেন যে রাজনীতিতে ডেডিকেশন শব্দটা কিন্তু ক্রমশ হারিয়ে যেতে চলেছে। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ জানাই। আজকের অনুষ্ঠানটা শেষ করছি আমরা। অবশ্য আপনাদের চোখ থাকবে প্রেসমেন্ট টুডে বাংলা। আর বিধায়কের সঙ্গে আমি বিধায়ক বলছি এই অনুষ্ঠানে। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।